নির্দেশাবলী। আমরা তুমি এবং আমরা একসাথে কাজ করতে একমত হয়েছি যাতে তোমার মানসিক বিকাশ দ্রুততর হয়। এই পাঠগুলির মধ্যে কিছু দীর্ঘ হবে এবং সম্ভবত অন্যদের তুলনায় আরও কঠিন হবে, তবে এই পাঠগুলি প্যাডেড নয়। যতদূর সম্ভব, এগুলিতে অভিনব ছাঁটাই ছাড়াই আসল মাংস রয়েছে। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট রাত নির্বাচন করুন যেখানে আপনি এই পাঠকর্মটি অধ্যয়ন করবেন। একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট স্থানে, একটি নির্দিষ্ট দিনে অধ্যয়ন করার অভ্যাস করুন। এতে কেবল শব্দ পড়ার চেয়েও বেশি কিছু রয়েছে কারণ আপনাকে এমন ধারণাগুলি গ্রহণ করতে হবে যা আপনার কাছে খুব অদ্ভুত হতে পারে এবং নিয়মিত অভ্যাসের মানসিক শৃঙ্খলা আপনাকে প্রচুর পরিমাণে সহায়তা করবে। কিছু জায়গা আলাদা করে রাখুন যেখানে আপনি আরামদায়ক থাকতে পারবেন। আপনি যদি আরামদায়ক হন তবে আপনি আরও সহজেই শিখতে পারবেন। আপনি যদি চান তবে শুয়ে পড়ুন, তবে যে কোনো ক্ষেত্রে এমন মনোভাব অবলম্বন করুন যেখানে পেশিগুলির উপর কোনো চাপ না থাকে, যেখানে আপনি শিথিল হতে পারেন যাতে আপনার পুরো মনোযোগ মুদ্রিত শব্দ এবং তার পিছনের চিন্তাভাবনার প্রতি নিবেদিত থাকে। আপনি যদি টেনশনে থাকেন তবে আপনার সচেতনতা বেশিরভাগ অংশ উত্তেজনার অনুভূতি অনুভব করার জন্য নিবেদিত থাকে। আপনি নিশ্চিত করতে চান যে 1 ঘন্টা, 2 ঘন্টা, অথবা পাঠকর্মটি পড়তে আপনার যত সময়ই লাগুক না কেন, কেউ আপনার উপর আক্রমণ করবে না এবং আপনার চিন্তাভাবনার ধারা ভাঙবে না। তোমার পড়ার ঘরে দরজা বন্ধ করে রাখো। পছন্দমতো দরজা বন্ধ করে দাও, এবং পর্দাগুলো বন্ধ করে দাও যাতে দিনের আলোর ওঠানামা তোমার মনোযোগ বিক্ষিপ্ত না করে। ঘরে কেবল একটি আলো জ্বালাও, এবং তা হলো তোমার সামান্য পিছনে রাখা একটি পড়ার বাতি। এটি পর্যাপ্ত আলো সরবরাহ করবে এবং বাকি ঘরটি উপযুক্ত ছায়ায় রাখবে। শুয়ে পড়ুন অথবা এমন কোনো অবস্থান নিন যা বেশ আরামদায়ক এবং আরামদায়ক। কিছুক্ষণ আরাম করুন, নিজেকে গভীরভাবে শ্বাস নিতে দিন, অর্থাৎ সম্ভবত একের পর এক 3টি গভীর শ্বাস নিন। 3 বা 4 সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখুন, তারপর 3 বা 4 সেকেন্ডের জন্য তা ছেড়ে দিন। আরও কয়েক সেকেন্ড চুপ করে থাকুন, এবং তারপর পাঠ কাজটি তুলে নিন এবং এটি পড়ুন। প্রথমে এটি সহজে পড়ুন। শুধু এমনভাবে কাজটি করুন যেন আপনি একটি সংবাদপত্র পড়ছেন। এটি শেষ হয়ে গেলে কিছুক্ষণ থেমে থাকুন যাতে আপনি যা এত হালকাভাবে পড়েছেন তা আপনার অবচেতনে ডুবে যায়। তারপর আবার শুরু করুন। পাঠ কাজটি সাবধানতার সাথে অনুচ্ছেদ অনুসারে পড়ুন। যদি কোনো কিছু আপনাকে বিভ্রান্ত করে, তবে তা একটি সুবিধাজনক নোটবুকে লিখে রাখুন। কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না। মুদ্রিত শব্দের দাস হওয়ার কোনো অর্থ নেই। এই ধরনের পাঠ কাজের পুরো উদ্দেশ্য হল আপনার অবচেতনে ডুবে যাওয়া। মুখস্থ করার একটি সচেতন প্রচেষ্টা প্রায়শই একজনকে শব্দের সম্পূর্ণ অর্থ বুঝতে অন্ধ করে দেয়। আপনি এমন কোনো পরীক্ষায় প্রবেশ করছেন না যেখানে নির্দিষ্ট বাক্যাংশের তোতাপাখির মতো পুনরাবৃত্তিই কেবল প্রয়োজন। পরিবর্তে, আপনি এমন জ্ঞান সঞ্চয় করছেন যা আপনাকে মাংসের বন্ধন থেকে মুক্ত করতে পারে এবং এই মানবদেহটি কী ধরনের তা দেখতে এবং পৃথিবীতে জীবনের উদ্দেশ্য নির্ধারণ করতে সক্ষম করে। পাঠকর্মটি আবার শেষ করার পর, তোমার নোটগুলো পরীক্ষা করো এবং যেসব বিষয় তোমাকে বিভ্রান্ত করে, যে বিষয়গুলো তোমার কাছে স্পষ্ট নয়, সেগুলো নিয়ে চিন্তা করো। আমাদের কাছে শুধু লিখে একটা প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ, তাতে তোমার অবচেতনে প্রশ্ন ঢুকে যাবে না। তোমার জন্য এটাই সদয় এবং ভালো যে তুমি নিজেই উত্তরটি ভেবে দেখো। তোমাকে তোমার ভূমিকা পালন করতে হবে। যা কিছু পাওয়ার যোগ্য, তার জন্য পরিশ্রম করা মূল্যবান। যে জিনিসগুলো বিনামূল্যে দেওয়া হয়, সেগুলো সাধারণত দেওয়া হয় কারণ সেগুলোর জন্য টাকা নেওয়া হয় না। তোমাকে তোমার মন খুলে দিতে হবে, তোমাকে নতুন জ্ঞান গ্রহণ করতে ইচ্ছুক হতে হবে। তোমাকে অবশ্যই কল্পনা করতে হবে যে জ্ঞান তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে। মনে রাখতে হবে, মানুষ যেমন চিন্তা করে, সেও তেমন। পাঠ 1। অতি আত্মার প্রকৃতি বোঝার চেষ্টা করার আগে অথবা যে কোনো গুপ্ত বিষয় নিয়ে কাজ করার আগে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে আমরা প্রথমে পুরুষের প্রকৃতি বুঝতে পারি। এই কোর্সে আমরা পুরুষ এবং নারীকে বোঝাতে পুরুষ শব্দটি ব্যবহার করব। শুরুতেই স্পষ্টভাবে বলা যাক যে নারী অন্তত পুরুষের সমান, গুপ্ত এবং অতিরিক্ত ইন্দ্রিয়গত উপলব্ধি সম্পর্কিত সকল বিষয়ে। প্রকৃতপক্ষে, নারীর প্রায়শই উজ্জ্বল আভা থাকে, এবং অধিবিদ্যার বিভিন্ন দিক উপলব্ধি করার ক্ষমতা বেশি থাকে। জীবন কি? আসলে, যা কিছু আছে তা হল জীবন। এমনকি আমরা সাধারণত যে প্রাণীকে মৃত বলি, সেও জীবিত। তার স্বাভাবিক জীবনের রূপ হয়তো বন্ধ হয়ে গেছে, যেমনটি আমাদের মৃত বললে হতো, কিন্তু সেই জীবন
বন্ধ হওয়ার সাথে সাথে জীবনের একটি নতুন রূপ স্থান করে নেয়। বিলীন হওয়ার প্রক্রিয়াটি নিজস্ব জীবন তৈরি করে। যা কিছু আছে তা কম্পিত হয়। সবকিছুই ধ্রুবক গতিশীল অণু দ্বারা গঠিত। আমরা পরমাণু, নিউট্রন, প্রোটন ইত্যাদির পরিবর্তে অণু ব্যবহার করব, কারণ এটি রসায়ন বা পদার্থবিদ্যার কোর্স নয়, অধিবিদ্যার উপর একটি কোর্স। আমরা অপ্রাসঙ্গিক বিষয়গুলির উপর আচুবিক্ষণিক বিশদে যাওয়ার পরিবর্তে একটি সাধারণ চিত্র আঁকার চেষ্টা করছি। সম্ভবত আমাদের প্রথমে অণু এবং পরমাণু সম্পর্কে কয়েকটি কথা বলা উচিত যাতে বিশুদ্ধবাদীদের সন্তুষ্ট করা যায়, যারা অন্যথায় লিখতে এবং আমাদের কাছে ইতিমধ্যেই থাকা জ্ঞান দিতেন। অণুগুলি ছোট, খুব ছোট, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে এবং অধিবিদ্যায় প্রশিক্ষিত ব্যক্তিরা এগুলি দেখতে পারেন। অভিধান অনুসারে একটি অণু হল স্বাধীনভাবে অস্তিত্ব ধারণ করতে সক্ষম পদার্থের ক্ষুদ্রতম অংশ। সেই পদার্থের বৈশিষ্ট্যগুলি ধরে রেখে অণুগুলি ছোট হলেও তারা পরমাণু নামে পরিচিত আরও ছোট কণা দ্বারা গঠিত। ক-ই-টি-সি-জি-তে একটি পরমাণু একটি ক্ষুদ্র সৌরজগতের মতো। পরমাণুর নিউক্লিয়াস আমাদের নিজস্ব সৌরজগতের সূর্যকে প্রতিনিধিত্ব করে। এই সূর্য এর চারপাশে ইলেকট্রনগুলি প্রায় একইভাবে ঘোরে যেমন আমাদের সৌরজগতের গ্রহগুলি আমাদের সূর্যের চারপাশে ঘোরে। সৌরজগতের মতো পরমাণুর এককটি বেশিরভাগই ফাঁকা স্থান। এখানে চিত্র 1-এ কার্বন পরমাণু আমাদের নিজস্ব মহাবিশ্বের ইট কিভাবে ব্যাপকভাবে বিবর্ধিত হলে প্রদর্শিত হয় তা দেখানো হয়েছে। চিত্র 2 আমাদের সৌরজগৎকে দেখায়। প্রতিটি পদার্থের নিউক্লিয়াস সূর্য এর চারপাশে ইলেকট্রনের সংখ্যা আলাদা। উদাহরণস্বরূপ ইউরেনিয়ামে 92টি ইলেকট্রন থাকে, কার্বনে মাত্র 6টি থাকে। দুটি নিউক্লিয়াসের কাছাকাছি এবং 4টি আরও বেশি দূরত্বে প্রদক্ষিণ করে। কিন্তু আমরা পরমাণু সম্পর্কে ভুলে যাব এবং কেবল অণুগুলিকে উল্লেখ করব। মানুষ দ্রুত ঘূর্ণায়মান অণুর একটি সমষ্টি। মানুষ দেখতে কঠিন বলে মনে হয়, মাংস এবং হাড়ের মধ্য দিয়ে আঙুল ঠেলে দেওয়া সহজ নয়। তবুও এই দৃঢ়তা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটি ভ্রম, কারণ আমরাও মানবজাতি। অসীম ক্ষুদ্র একটি প্রাণীর কথা বিবেচনা করুন যে মানবদেহে থেকে দূরে দাঁড়িয়ে এটি দেখতে পারে। প্রাণীটি ঘূর্ণায়মান সূর্য, সর্পিল নীহারিকা এবং আকাশগঙ্গার মতো স্রোত দেখতে পাবে। শরীরের নরম অংশে মাংসে অণুগুলি ব্যাপকভাবে ছড়িয়ে থাকবে। কঠিন পদার্থে হাড়গুলিতে অণুগুলি ঘন একত্রিত হবে এবং তারার একটি বিশাল গুচ্ছের মতো দেখাবে। কল্পনা করুন, কোন এক পরিষ্কার রাতে তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো। তুমি একা, যে কোনো শহরের আলো থেকে অনেক দূরে, যেগুলো রাতের আকাশে প্রতিফলিত হয়ে ঝুলন্ত আর্দ্রতার ফোঁটা থেকে প্রতিসরণ ঘটায় এবং আকাশকে অন্ধকার দেখায়। এই কারণেই দূরবর্তী জেলাগুলিতে সর্বদা পর্যবেক্ষণাগার তৈরি করা হয়। তুমি তোমার নিজের পাহাড়ের চূড়ায় আছো। তোমার উপরে তারাগুলো স্পষ্ট এবং উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। তুমি তাদের দিকে তাকিয়ে আছো যখন তারা তোমার বিস্ময়কর চোখের সামনে অসীম শারীরিকভাবে ঘুরছে। তোমার সামনে বিশাল ছায়াপথগুলো প্রসারিত। রাতের আকাশের কালো রঙে তারার গুচ্ছ সাজানো। আকাশের ওপারে মিল্কি ওয়ে নামে পরিচিত দলটি একটি বিশাল এবং ধোঁয়াটে পথ হিসেবে দেখা যাচ্ছে। তারা, পৃথিবী, গ্রহ, অণু, তাই কি অণুবীক্ষণিক প্রাণীটি তোমাকে দেখতে পাবে? দুই পাশের দিকে এক নজরে বলতে হবে উপরের আকাশের তারাগুলো আলোর বিন্দু হিসেবে দেখা যায়, যাদের মাঝখানে অবিশ্বাস্য ফাঁকা স্থান আছে। কোটি 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 তারা আছে, কিন্তু বিশাল শূন্যস্থানের তুলনায় এগুলো সত্যিই খুব কম বলে মনে হয়। একটি মহাকাশযান থাকলে কেউ কোন তারা স্পর্শ না করেই তাদের মধ্যে চলাচল করতে পারে। ধরুন আপনি যদি তারা অণুগুলির মধ্যে ফাঁক বন্ধ করতে পারেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? সেই ক্ষুদ্র প্রাণীটি যে আপনাকে দূর থেকে দেখছে, সে কি এটাও অবাক করার মতো? আমরা জানি যে প্রাণীটি যে সমস্ত অণু দেখতে পায় তা হলো আমাদের। তাহলে আকাশের তারা গঠনের চূড়ান্ত আকৃতি কি? প্রতিটি মানুষ একটি মহাবিশ্ব, এমন একটি মহাবিশ্ব যেখানে গ্রহ, অণু একটি কেন্দ্রীয় সূর্যের চারপাশে ঘোরে। প্রতিটি পাথর, ডাল বা জলের ফোঁটা অবিরাম, অন্তহীন গতিতে অণু দ্বারা গঠিত। মানুষ গতিশীল অণু দ্বারা গঠিত। এই গতি এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন করে যা অতি আত্মার দ্বারা প্রদত্ত বিদ্যুতের সাথে মিলিত হয়ে সংবেদনশীল জীবন দান করে। পৃথিবীর মেরুগুলির চারপাশে চৌম্বকীয় ঝড় জ্বলে ওঠে এবং জ্বলে ওঠে, যার ফলে তার সমস্ত রঙিন আলো সহ অরোরা বোরিয়ালিসের জন্ম হয়। সমস্ত গ্রহ এবং অণুগুলির চারপাশে চৌম্বকীয় বিকিরণের পারস্পরিক সম্পর্ক এবং নিকটবর্তী জগৎ এবং অণু থেকে নির্গত অন্যান্য বিকিরণের সাথে মিথস্ক্রিয়া।
কোনো মানুষ নিজের জন্য একটি জগৎ নয়, অন্য জগৎ বা অণু ছাড়া কোনো জগৎ বা অণু অস্তিত্ব রাখতে পারে না। প্রতিটি প্রাণী, জগৎ বা অণু অন্যান্য প্রাণী, জগৎ বা অণুর অস্তিত্বের উপর নির্ভর করে যাতে তার নিজস্ব অস্তিত্ব অব্যাহত থাকে। এটাও বুঝতে হবে যে অণু গোষ্ঠীগুলি বিভিন্ন ঘনত্বের, আসলে তারা মহাকাশে দোল খাচ্ছে এমন নক্ষত্রের গুচ্ছের মতো। মহাবিশ্বের কিছু অংশে খুব কম নক্ষত্র বা গ্রহ, অথবা পৃথিবী দ্বারা জনবহুল এলাকা রয়েছে, আপনি যেটিকেই ডাকুন না কেন, তবে অন্য কোথাও গ্রহের ঘনত্ব যথেষ্ট, উদাহরণস্বরূপ মিল্কিওয়েতে। একইভাবে শিলা একটি খুব ঘন নক্ষত্রপুঞ্জ বা ছায়াপথকে প্রতিনিধিত্ব করতে পারে। বায়ু অনেক বেশি পাতলাভাবে অণু দ্বারা জনবহুল। আসলে বায়ু আমাদের মধ্য দিয়ে যায় এবং আসলে আমাদের ফুসফুসের কৈশিকগুলির মধ্য দিয়ে যায় এবং আমাদের রক্তপ্রবাহে প্রবেশ করে। বায়ুর বাইরেও এমন স্থান রয়েছে যেখানে হাইড্রোজেন অণুর গুচ্ছ ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। স্থান শূন্যতা নয় কারণ মানুষ কল্পনা করত, কিন্তু এটি অত্যন্ত দোলনশীল হাইড্রোজেন অণুর একটি সংগ্রহ এবং অবশ্যই হাইড্রোজেন অণু থেকে গঠিত নক্ষত্র, গ্রহ এবং জগৎ। এটা স্পষ্ট যে যদি কারো কাছে আণবিক গোষ্ঠীর একটি বিশাল সংগ্রহ থাকে, তাহলে অন্য যে কোনো প্রাণীর পক্ষে এই গোষ্ঠীগুলির মধ্য দিয়ে যাওয়া বেশ কঠিন ব্যাপার। কিন্তু তথাকথিত ভূত, যার অণুগুলি বিস্তৃত দূরত্বে থাকে, তারা সহজেই একটি ইটের প্রাচীরের মধ্য দিয়ে যেতে পারে। ইটের প্রাচীরের কথা ভাবুন, বাতাসে ঝুলন্ত ধুলোর মেঘের মতো অণুর একটি সংগ্রহ। যদিও এটি অসম্ভব মনে হতে পারে, প্রতিটি অণুর মধ্যে স্থান রয়েছে ঠিক যেমন বিভিন্ন নক্ষত্রের মধ্যে স্থান রয়েছে, এবং যদি অন্য কিছু প্রাণী যথেষ্ট ছোট হতো, অথবা যদি তাদের অণুগুলি যথেষ্ট পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকত, তবে তারা কোনোটিকে স্পর্শ না করেই, উদাহরণস্বরূপ একটি ইটের প্রাচীরের অণুর মধ্যে দিয়ে যেতে পারত। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে একটি ভূত একটি বদ্ধ ঘরের মধ্যে উপস্থিত হতে পারে এবং কিভাবে এটি একটি আপাতদৃষ্টিতে শক্ত প্রাচীরের মধ্য দিয়ে হেঁটে যেতে পারে। সবকিছুই আপেক্ষিক, আপনার কাছে শক্ত প্রাচীরটি ভূত বা জ্যোতিষ থেকে আসা কোনো প্রাণীর কাছে শক্ত নাও হতে পারে। তবে আমরা পরে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। পার্ট 2, মানবদেহে অবশ্যই, যেমনটি আমরা এখনই দেখেছি, অণুর একটি সংগ্রহ, এবং ভাইরাসের মতো একটি অতি ক্ষুদ্র প্রাণী আমাদের অণুর একটি সংগ্রহ হিসেবে দেখলেও, আমাদের এখন মানুষকেও রাসায়নিকের একটি সংগ্রহ হিসেবে বিবেচনা করতে হবে। একজন মানুষ অনেক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। মানুষের দেহও মূলত পানি দিয়েই তৈরি। যদি তুমি মনে করো যে এটি গত পাঠের যে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক, তাহলে মনে রেখো যে পানিতেও অণু থাকে, এবং এটা সত্যিই সত্য যে যদি তুমি একটি ভাইরাসকে কথা বলতে শেখাতে পারো, তাহলে সে নিঃসন্দেহে তোমাকে বলবে যে সে সমুদ্র সৈকতে নুড়িপাথরের মতো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত জলের অণু দেখেছে। এমনকি ছোট প্রাণীও বলবে যে বাতাসের অণু তাকে সমুদ্র তীরের বালির কথা মনে করিয়ে দেয়। কিন্তু এখন আমরা শরীরের রসায়ন নিয়ে বেশি চিন্তিত। যদি তুমি কোন দোকানে যাও এবং তোমার ফ্ল্যাশ ল্যাম্পের জন্য একটি ব্যাটারি কিনো, তাহলে তুমি একটি পাত্র পাবে যার মাঝখানে একটি জিঙ্ক কেস এবং মাঝখানে একটি কার্বন ইলেকট্রোড থাকবে, সম্ভবত পেন্সিলের মতো পুরু কার্বনের একটি টুকরো, এবং বাইরের জিঙ্ক কেস এবং কেন্দ্রীয় কার্বন রডের মধ্যে শক্তভাবে প্যাক করা রাসায়নিকের একটি সংগ্রহ। পুরো ব্যাপারটা ভেতরে বেশ আর্দ্র থাকে, অবশ্যই বাইরে এটি শুকনো থাকে। তুমি এই ব্যাটারিটি তোমার ফ্ল্যাশ ল্যাম্পে রাখো এবং যখন তুমি সুইচটি চালাও তখন তুমি আলো পাবে। তুমি কি জানো কেন? কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ধাতু, কার্বন এবং রাসায়নিকভাবে একসাথে বিক্রিয়া করে এমন কিছু তৈরি করে যাকে আমরা বিদ্যুৎ বলি। এই জিঙ্ক পাত্রটি তার রাসায়নিক এবং এর কার্বন রড সহ বিদ্যুৎ উৎপন্ন করে, কিন্তু ফ্ল্যাশ ল্যাম্পের ব্যাটারির মধ্যে কোন বিদ্যুৎ থাকে না, বরং এটি কেবল কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তার কাজ করার জন্য প্রস্তুত রাসায়নিকের একটি সংগ্রহ। অনেকেই শুনেছেন যে সব ধরনের নৌকা এবং জাহাজ কেবল লবণাক্ত জলে থাকার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। উদাহরণস্বরূপ, জলের নিচে কিছু কিছু পরিস্থিতিতে, সমুদ্রে অলসভাবে শুয়ে থাকা একটি নৌকা বা জাহাজ সংলগ্ন ভিন্ন ভিন্ন ধাতব প্লেটের মধ্যে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করতে পারে। দুর্ভাগ্যবশত, যদি একটি জাহাজের লোহার উপরের অংশের সাথে একটি তামার তল সংযুক্ত থাকে, তাহলে বিশেষ ব্যবস্থা না করা হলে তড়িৎ বিশ্লেষণ বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন দুটি ভিন্ন ভিন্ন ধাতু, অর্থাৎ লোহা এবং তামার সংযোগস্থলকে ধ্বংস করে দেবে। অবশ্যই এটি এখন কখনো ঘটে না কারণ এটি বৈদ্যুতিক অ্যানোড ব্যবহার করে প্রতিরোধ করা যেতে পারে। 10টা
অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামের মতো ধাতুর একটি অংশ তামা বা ব্রোঞ্জের মতো অন্যান্য সাধারণ ধাতুর তুলনায় ধনাত্মক। ব্রোঞ্জ, যেমন আপনি জানেন, প্রায়শই জাহাজের প্রোপেলার তৈরিতে ব্যবহৃত হয়। এখন, যদি বৈদ্যুতিক অ্যানোড জলরেখার নিচে কোথাও জাহাজ বা নৌকার সাথে সংযুক্ত করা হয় এবং অন্যান্য ডুবে থাকা ধাতব অংশের সাথে সংযুক্ত করা হয়, তাহলে এই উৎসর্গীকৃত ধাতু ক্ষয়প্রাপ্ত হবে এবং নষ্ট হয়ে যাবে, এবং এটি জাহাজের হাল বা প্রোপেলারগুলিকে নষ্ট হতে বাধা দেবে। যেহেতু এই ধাতুর টুকরোটি ক্ষয়প্রাপ্ত হবে, তাই এটি প্রতিস্থাপন করা যেতে পারে। এটা জাহাজ রক্ষণাবেক্ষণের একটি সাধারণ অংশ মাত্র, এবং বিদ্যুৎ কিভাবে সবচেয়ে অস্বাভাবিক উপায়ে উৎপাদিত হতে পারে এবং উৎপন্ন হয় তার একটি ধারণা দেওয়ার জন্যই এই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। মস্তিষ্ক নিজেই বিদ্যুৎ উৎপন্ন করে। মানবদেহে ধাতুর চিহ্ন রয়েছে, এমনকি জিঙ্কের মতো ধাতুও, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে মানবদেহের ভিত্তি হিসেবে কার্বন অণু রয়েছে। একটি দেহে প্রচুর পরিমাণে জল এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি রাসায়নিক পদার্থের চিহ্ন রয়েছে। এগুলি একত্রিত হয়ে একটি ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে, কিন্তু এটি শনাক্ত করা, পরিমাপ করা এবং চার্ট করা যেতে পারে। মানসিকভাবে অসুস্থ ব্যক্তি একটি নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে তার মস্তিষ্কের তরঙ্গের চিত্র অঙ্কন করতে পারেন। তার মাথায় বিভিন্ন ইলেকট্রোড স্থাপন করা হয় এবং ছোট ছোট কলমগুলি কাগজের টুকরোতে কাজ করতে শুরু করে। রোগী যখন কিছু জিনিস সম্পর্কে চিন্তা করে তখন কলমগুলি চারটি তির্যক রেখা আঁকে যা রোগীর অসুস্থতার ধরন নির্দেশ করে। এই ধরনের যন্ত্রগুলি সমস্ত মানসিক হাসপাতালে সাধারণভাবে ব্যবহৃত হয়। মস্তিষ্ক অবশ্যই এক ধরনের বার্তা গ্রহণের স্টেশন যা অতি আত্মা দ্বারা প্রেরিত হয়, এবং মানুষের মস্তিষ্ক, পালাক্রমে, অতি আত্মার কাছে বার্তা প্রেরণ করতে পারে, যেমন শেখা শিক্ষা, অর্জিত অভিজ্ঞতা ইত্যাদি। এই বার্তাগুলি, রূপালী কর্ড, এর মাধ্যমে প্রেরণ করা হয়, যা উচ্চ বেগের অণুর একটি ভর যা অত্যন্ত ভিন্ন ফ্রিকোয়েন্সিতে কম্পন এবং ঘূর্ণন করে এবং মানবদেহে এবং মানব অতি আত্মার মধ্যে সংযোগ স্থাপন করে। পৃথিবীতে এই দেহটি অনেকটা রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত একটি যানবাহনের মতো। চালক হল অতি আত্মা। আপনি হয়তো একটি শিশুর খেলনা গাড়ি দেখেছেন যা একটি দীর্ঘ নমনীয় তারের সাহায্যে শিশুর সাথে সংযুক্ত থাকে। শিশুটি একটি বোতাম টিপে গাড়িটিকে এগিয়ে যেতে, থামাতে বা পিছনে যেতে বাধ্য করতে পারে এবং এই নমনীয় তারের উপর একটি চাকা ঘুরিয়ে গাড়িটি চালানো যেতে পারে। মানবদেহকে মোটামুটিভাবে এর সাথে তুলনা করা যেতে পারে, কারণ অতি আত্মা যে পৃথিবীতে নেমে এসে অভিজ্ঞতা অর্জন করতে পারে না সে এই দেহকে পৃথিবীতে পাঠায় যা আমাদের। আমরা যা কিছু অনুভব করি, যা কিছু করি, যা কিছু ভাবি বা শুনি তা অতি আত্মার স্মৃতিতে সংরক্ষণ করার জন্য উপরের দিকে ভ্রমণ করে। অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরা যারা অনুপ্রেরণা পান তারা প্রায়শই রূপালী দড়ির মাধ্যমে সরাসরি সচেতনভাবে অতি আত্মা থেকে একটি বার্তা পান। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন তাদের মধ্যে একজন যিনি তার অতি আত্মার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রাখতেন, এবং তাই তিনি তার প্রায় সবকিছুতেই একজন প্রতিভা হিসাবে মূল্যায়ন করেছিলেন। মহান শিল্পী বা মহান সঙ্গীতজ্ঞরা হলেন যারা সম্ভবত এক বা দুটি নির্দিষ্ট পংক্তিতে তাদের অতি আত্মার সাথে যোগাযোগ রাখেন, এবং তাই তারা অনুপ্রেরণার মাধ্যমে সঙ্গীত বা চিত্রকর্ম রচনা করেন যা আমাদের নিয়ন্ত্রণকারী বৃহত্তর শক্তিগুলি দ্বারা কমবেশি তাদের নির্দেশিত হয়েছে। এই রূপালী দড়ি আমাদেরকে আমাদের অতি আত্মার সাথে ঠিক একইভাবে সংযুক্ত করে, ঠিক যেমন নাভির দড়ি একটি শিশুকে তার মায়ের সাথে সংযুক্ত করে। নাভির দড়ি একটি অত্যন্ত জটিল কৌশল, প্রকৃতপক্ষে একটি অত্যন্ত জটিল বিষয়, তবে রূপালী দড়ির জটিলতার তুলনায় এটি একটি সুতার টুকরোর মতো। এই দড়িটি অত্যন্ত বিস্তৃত ফ্রিকোয়েন্সি পরিসরে ঘূর্ণায়মান অণুর একটি সমষ্টি, তবে পৃথিবীতে মানবদেহের ক্ষেত্রে এটি একটি অস্পষ্ট জিনিস। অণুগুলি এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে গড় মানুষের দৃষ্টি এটি দেখতে পায় না। অনেক প্রাণী এটি দেখতে পারে কারণ প্রাণীরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি পরিসরে দেখতে পায় এবং মানুষের তুলনায় ভিন্ন ফ্রিকোয়েন্সিতে শুনতে পায়। কুকুর, তুমি জানো, নীরব কুকুরের বাঁশি দ্বারা কুকুরকে ডাকা যেতে পারে, নীরব কারণ মানুষ তা শুনতে পারে না কিন্তু কুকুর সহজেই শুনতে পায়। একইভাবে, প্রাণীরা সিলভার কর্ড এবং আভা দেখতে পায় কারণ এই দুটি ফ্রিকোয়েন্সি এমন একটি ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় যা প্রাণীর দৃষ্টিশক্তির ঠিক মধ্যে থাকে। অনুশীলনের মাধ্যমে একজন মানুষের পক্ষে তার দৃষ্টিশক্তির সীমা প্রসারিত করা বেশ সহজেই সম্ভব, ঠিক যেমন একজন দুর্বল মানুষ অনুশীলন এবং ব্যায়ামের মাধ্যমে এমন একটি ওজন তুলতে পারে যা সাধারণত তার শারীরিক ক্ষমতার চেয়ে অনেক বেশি। রূপালী কর্ড হল অণুর একটি ভর, কম্পনের একটি ভর। এটিকে চাঁদ থেকে লাফিয়ে পড়া রেডিও তরঙ্গের 68 রশ্মির সাথে তুলনা করা যেতে পারে।
বিজ্ঞানীরা চাঁদের দূরত্ব পরিমাপ করার চেষ্টা করে একটি খুব সরু রশ্মির উপর চাঁদের পৃষ্ঠের সাথে একটি তরঙ্গের রূপ সম্প্রচার করেন। এটি মানবদেহে এবং মানুষের অতি আত্মার মধ্যে রূপালী কর্ডের মতোই, এটি সেই পদ্ধতি যার মাধ্যমে অতি আত্মা পৃথিবীর শরীরের সাথে যোগাযোগ করে। আমরা যা কিছু করি তা অতি আত্মা জানে। মানুষ যদি সঠিক পথে থাকে তবে আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করে। মূলত আধ্যাত্মিকতার জন্য প্রচেষ্টা করার সময় তারা পৃথিবীতে তাদের নিজস্ব কম্পনের হার বাড়ানোর চেষ্টা করে এবং রূপালী দড়ির মাধ্যমে অতি আত্মার কম্পনের হার বাড়ানোর চেষ্টা করে। অতি আত্মা নিজের একটি অংশকে মানবদেহে পাঠায় যাতে শিক্ষা নেওয়া যায় এবং অভিজ্ঞতা অর্জন করা যায়। আমরা যে কোনো ভালো কাজ করি তা আমাদের পৃথিবী এবং আমাদের জ্যোতিষ কম্পনের হার বৃদ্ধি করে, কিন্তু যদি আমরা কোনো ব্যক্তির সাথে এমন একটি খারাপ কাজ করি যা আমাদের আধ্যাত্মিক কম্পনের হার থেকে হ্রাস এবং বিয়োগ করে। সুতরাং যখন আমরা অন্যের প্রতি খারাপ আচরণ করি তখন আমরা বিবর্তনের সিঁড়িতে নিজেদেরকে কমপক্ষে এক ধাপ নিচে নামিয়ে দেই, এবং আমরা যে প্রতিটি ভালো কাজ করি তা আমাদের নিজস্ব ব্যক্তিগত কম্পনকে সমান পরিমাণে বৃদ্ধি করে। সুতরাং প্রাচীন বৌদ্ধ সূত্রটি মেনে চলা অত্যন্ত অপরিহার্য, যা মন্দের জন্য ভালো প্রতিদান দাও এবং কাউকে ভয় করো না এবং কারো কাজের ভয় করো না, কারণ মন্দের জন্য ভালো প্রতিদান দাও এবং সর্বদা ভালো প্রদান করো। আমরা উপরে উঠি এবং কখনো নিচের দিকে অগ্রসর হই না। সকলেই এমন একজন ব্যক্তির কথা জানেন যিনি নিজ ধরনের মানুষ। আমাদের কিছু আধ্যাত্মিক জ্ঞান সাধারণ ব্যবহারের মধ্যে চলে আসে, ঠিক যেমন আমরা বলি যে একজন ব্যক্তি কালো মেজাজে, নীল মেজাজ। এটি সম্পূর্ণ কম্পনের বিষয়। শরীর রূপালী দড়ির মাধ্যমে অতি আত্মার কাছে কি প্রেরণ করে এবং অতি আত্মা রূপালী দড়ির মাধ্যমে আবার শরীরে কি প্রেরণ করে তার বিষয়। অনেকেই সচেতনভাবে তাদের অতি আত্মার সাথে যোগাযোগ করতে না পারার অক্ষমতা বুঝতে পারে না। দীর্ঘ প্রশিক্ষণ ছাড়া এটি বেশ কঠিন বিষয়। ধরুন আপনি দক্ষিণ আমেরিকায় আছেন এবং আপনি রাশিয়ায়, সম্ভবত সাইবেরিয়ায় কাউকে টেলিফোন করতে চান। প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে একটি টেলিফোন লাইন আছে, তারপর আপনাকে দুটি দেশের মধ্যে সময়ের পার্থক্য বিবেচনা করতে হবে। এরপর আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যাকে টেলিফোন করতে চান তিনি উপলব্ধ এবং আপনার ভাষায় কথা বলতে পারেন, এবং সর্বোপরি আপনাকে দেখতে হবে যে কর্তৃপক্ষ এই ধরনের টেলিফোন বার্তার অনুমতি দেবে কিনা। বিবর্তনের এই পর্যায়ে সচেতনভাবে কারও অতি আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করার বিষয়ে খুব বেশি মাথা ঘামানো উচিত নয়, কারণ কোনো কোর্স, কোনো তথ্য আপনাকে কয়েকটি লিখিত পৃষ্ঠায় তা দেবে না যা অর্জন করতে 10 বছরের অনুশীলনের প্রয়োজন হতে পারে। বেশিরভাগ মানুষ খুব বেশি আশা করে, তারা আশা করে যে তারা একটি কোর্স পড়তে পারে এবং অবিলম্বে গিয়ে মাস্টার্স যা করতে পারে তা করতে পারে, এবং মাস্টার্সরা হয়তো জীবনকাল এবং তার আগেও অনেক জীবনকাল অধ্যয়ন করেছে। এই কোর্সটি পড়ুন, এটি অধ্যয়ন করুন, এটি নিয়ে চিন্তা করুন, এবং যদি আপনি আপনার মন খুলে দেন তবে আপনাকে জ্ঞানলাভ করা হতে পারে। আমরা এমন অনেক ঘটনা জানি যেখানে মানুষ, প্রায়শই মহিলারা, নির্দিষ্ট তথ্য পেয়েছিল এবং তারা তখন প্রকৃতপক্ষে ইথেরিক আভা বা সিলভার কর্ড দেখতে পেয়েছিল। আমাদের এমন অনেক অভিজ্ঞতা আছে যা আমাদের বিবৃতিতে শক্তিশালী করে যে আপনিও এটি করতে পারেন, যদি আপনি নিজেকে বিশ্বাস করার অনুমতি দেন। পার্ট 3। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কিভাবে মানুষের মস্তিষ্ক রাসায়নিক পদার্থ, জল এবং ধাতব আকরিকের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে যা এর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যার মাধ্যমে এটি গঠিত। ঠিক যেমন মানুষের মস্তিষ্ক বিদ্যুৎ উৎপন্ন করে, তেমনি শরীরও বিদ্যুৎ উৎপন্ন করে, কারণ রক্ত শরীরের শিরা এবং ধমনী দিয়ে প্রবাহিত হয় এবং সেই রাসায়নিক পদার্থ, ধাতব পদার্থ এবং জল বহন করে। রক্ত, যেমন আপনি জানেন, মূলত জল। পুরো শরীর বিদ্যুৎ দ্বারা পরিপূর্ণ। এটি এমন ধরনের বিদ্যুৎ নয় যা আপনার ঘর আলোকিত করে বা আপনি যে চুলা দিয়ে রান্না করেন তা গরম করে। এটিকে চৌম্বকীয় উৎস হিসাবে দেখুন। যদি কেউ একটি দণ্ড চুম্বক নিয়ে টেবিলের উপর রাখে, তার উপর একটি সাধারণ কাগজ রাখে, এবং তারপর চুম্বকের উপরে, সাধারণ কাগজের উপর প্রচুর পরিমাণে লোহার ক্ষয় ছিটিয়ে দেয়, তাহলে দেখতে পাবে যে ক্ষয়গুলি একটি বিশেষ প্যাটার্নে নিজেদের সাজিয়েছে। চেষ্টা করা মূল্যবান। একটি হার্ডওয়্যারের দোকান বা বৈজ্ঞানিক সরবরাহকারী থেকে একটি সাধারণ সস্তা চুম্বক কিনুন। এগুলি খুব সস্তা, অথবা আপনি একটি ধার করতে পারেন। উপরে একটি কাগজের টুকরো রাখুন যাতে চুম্বকের নিচে কাগজের প্রায় কেন্দ্রে অবস্থিত। আপনার রসায়নবিদ বা বৈজ্ঞানিক সরবরাহের দোকান থেকে আপনি সূক্ষ্ম লোহার ফাইলিং পেতে সক্ষম হবেন। আবার, এগুলি খুব সস্তা। লবণ বা মরিচ ছিটিয়ে দেওয়ার মতো কাগজের উপর এগুলি ছিটিয়ে দিন।
সম্ভবত 12 ইঞ্চি উচ্চতা থেকে এগুলি কাগজের উপর পড়তে দিন, এবং তুমি দেখতে পাবে যে এই লোহার স্তূপগুলি একটি অদ্ভুত প্যাটার্নে নিজেদের সাজিয়েছে যা চুম্বক থেকে আসা চৌম্বকীয় বলের রেখাগুলিকে অবিকল অনুসরণ করে। তুমি দেখতে পাবে যে চুম্বকের কেন্দ্রীয় দণ্ডটি রূপরেখাযুক্ত, এবং তারপরে চুম্বকের প্রতিটি প্রান্ত থেকে বাঁকা রেখাগুলি বেরিয়ে আসছে। সবচেয়ে ভালো উপায়, সবচেয়ে লাভজনক উপায় হলো এটি চেষ্টা করা, কারণ এটি তোমার পরবর্তী গবেষণায় সাহায্য করবে। চৌম্বকীয় বল মানবদেহের ইথেরিকের মতো, মানবদেহের আভাটির মতো। সম্ভবত সকলেই জানেন যে বৈদ্যুতিক প্রবাহ বহনকারী তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র থাকে। যদি বিদ্যুৎ প্রবাহ পরিবর্তিত হয়, অর্থাৎ যদি এটি প্রত্যক্ষ এর পরিবর্তে বিকল্প নামে পরিচিত হয়, তাহলে ক্ষেত্রটি ধ্রুবকতার পরিবর্তন অনুসারে স্পন্দিত হয় এবং ওঠানামা করে, অর্থাৎ এটি বিকল্প প্রবাহের সাথে স্পন্দিত বলে মনে হয়। বিদ্যুতের উৎস মানবদেহের বাইরেও একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। এর একটি অত্যন্ত ওঠানামাকারী ক্ষেত্র রয়েছে। আমরা যাকে ইথেরিক বলি, তা এত দ্রুত ওঠানামা করে বা কম্পিত হয় যে তার গতিবিধি বোঝা কঠিন। প্রায় একইভাবে, কারো বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বালানো যেতে পারে, এবং যদিও বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বা 60 বার ওঠানামা করে, তবুও কেউ এটি বুঝতে পারে না। তবুও কিছু গ্রামাঞ্চলে, অথবা সম্ভবত জাহাজে, ওঠানামা এত ধীর যে চোখ ঝিকিমিকি বুঝতে পারে। যদি একজন ব্যক্তি অন্য ব্যক্তির খুব কাছে যান, তাহলে প্রায়শই হংসের মতো অনুভূতি হবে। অনেকেই, বেশিরভাগ মানুষই অন্য ব্যক্তির ঘনিষ্ঠতা সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন। এটি একটি বন্ধুর উপর চেষ্টা করুন। আপনার বন্ধুর পিছনে দাঁড়ান এবং তার ঘাড়ের কাছে একটি আঙুল ধরে রাখুন এবং তারপর তাকে হালকাভাবে স্পর্শ করুন। সে প্রায়শই ঘনিষ্ঠতা এবং স্পর্শের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে না, কারণ ইথেরিকও স্পর্শের প্রতি সংবেদনশীল। এই ইথেরিক হল মানবদেহকে ঘিরে থাকা চৌম্বক ক্ষেত্র। চিত্র 3। এটি অরার অগ্রদূত, অরার নিউক্লিয়াস, যেমন কেউ বলতে পারে। কিছু লোকের ক্ষেত্রে ইথেরিক আবরণ শরীরের প্রতিটি অংশের চারপাশে প্রায় 1 ইঞ্চির অষ্টমাংশ পর্যন্ত বিস্তৃত থাকে, এমনকি প্রতিটি চুলের স্তম্ভের চারপাশেও। অন্যদের ক্ষেত্রে এটি কিছু ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হতে পারে, তবে প্রায়শই 6 ইঞ্চির বেশি নয়। ইথেরিক একজন ব্যক্তির জীবনীশক্তি পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। স্বাস্থ্যের সাথে এর তীব্রতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। যদি একজন ব্যক্তি সারাদিন কঠোর পরিশ্রম করে থাকেন, তাহলে ইথেরিক ত্বকের খুব কাছাকাছি থাকবে, তবে ভালোভাবে বিশ্রাম নেওয়ার পরে এটি সম্ভবত ইঞ্চি পর্যন্ত প্রসারিত হবে। এটি শরীরের সঠিক রূপরেখা অনুসরণ করে, এমনকি এটি একটি তিল বা ব্রণের রূপরেখাও অনুসরণ করে। ইথেরিকের সাথে সম্পর্কিত এটি বলা আকর্ষণীয় হতে পারে যে যদি কেউ নগণ্য অ্যাম্পেরেজে খুব উচ্চ বিদ্যুতের টানের শিকার হয়, তাহলে ইথেরিক উজ্জ্বল দেখা যায়, কখনো গোলাপি, কখনো নীল। আবহাওয়ার একটি অবস্থাও রয়েছে, যা ইথেরিকের দৃশ্যমানতা বৃদ্ধি করে। এটি সমুদ্রে দেখা যায় এবং এটি সেন্ট এলমো ফায়ার নামে পরিচিত। নির্দিষ্ট আবহাওয়ায় জাহাজের মাস্তুল এবং রিগিংয়ের প্রতিটি অংশ ঠান্ডা আগুনে রূপরেখাযুক্ত হয়ে যায়। এটি বেশ ক্ষতিকারক নয়, বরং যারা প্রথমবার এটি দেখেন তাদের জন্য বরং ভয়ঙ্কর। এটিকে জাহাজের ইথেরিকের সাথে তুলনা করা যেতে পারে। দেশের অনেক মানুষ অন্ধকার বা কুয়াশাচ্ছন্ন রাতে গ্রামাঞ্চলে যাওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন এবং মাথার উপর দিয়ে প্রসারিত উচ্চ ভোল্টেজের তারগুলি দেখেছেন। উপযুক্ত পরিস্থিতিতে তারা একটি কুয়াশাচ্ছন্ন সাদা নীল আভা লক্ষ্য করেছেন। এটি দেখতে বেশ ভয়ঙ্কর, এবং অনেক সৎ গ্রামবাসীকে তীব্র ভয় দেখিয়েছেন। বৈদ্যুতিক প্রকৌশলীরা এটিকে উচ্চ ভোল্টেজের তারের করোনা হিসাবে জানেন এবং এটি তাদের মুখোমুখি হওয়া অসুবিধাগুলির মধ্যে একটি, কারণ ইনসুলেটরের উপর দিয়ে আসা করোনা বাতাসকে আয়নিত করতে পারে, যার ফলে একটি শর্ট সার্কিট হতে পারে এবং এটি বিদ্যুৎ কেন্দ্রগুলিতে রিলে ট্রিপ করতে পারে এবং পুরো গ্রামাঞ্চলকে অন্ধকারে ফেলে দিতে পারে। এই আধুনিক যুগে প্রকৌশলীরা করোনাকে কমাতে বা নির্মূল করার জন্য খুব বিশেষ এবং অত্যন্ত ব্যয়বহুল সতর্ক অবলম্বন করেন। অবশ্যই, মানবদেহের করোনা হল ইথেরিক, এবং এটি দেখতে উচ্চ ভোল্টেজের তার থেকে নির্গত তারের মতোই। বেশিরভাগ মানুষই যদি একটু অনুশীলন করে, যদি তাদের ধৈর্য থাকে, তাহলে শরীরের ইথেরিক দেখতে পারে। দুর্ভাগ্যবশত, মানুষ মনে করে যে জ্ঞান এবং শক্তি অর্জনের জন্য দ্রুত এবং সস্তা উপায় আছে যা মাস্টার্সের বছর ধরে লাগে। অনুশীলন ছাড়া কিছুই করা যায় না। মহান সঙ্গীতজ্ঞরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেন, তারা কখনো অনুশীলন বন্ধ করেন না। তাই, যদি আপনি ইথেরিক এবং আভা দেখতে সক্ষম হতে চান, তাহলে আপনাকেও অনুশীলন করতে হবে।
একটি উপায় হলো একজন ইচ্ছুক বিষয় পেতে এবং সেই ব্যক্তিকে একটি খালি হাত প্রসারিত করতে বলা। আঙ্গুলগুলি ছড়িয়ে দিন, বাহু এবং আঙ্গুলগুলি কোনো নিরপেক্ষ বা কালো পটভূমি থেকে কয়েক ইঞ্চি দূরে থাকা উচিত। বাহু এবং আঙ্গুলগুলির দিকে তাকান, সরাসরি এটির দিকে নয়, বরং এটির দিকে। সঠিক জায়গায় সঠিক উপায়ে দেখার ক্ষেত্রে কেবল একটি সামান্য দক্ষতা রয়েছে। আপনি যখন তাকাবেন তখন আপনি দেখতে পাবেন যে মাংসের সাথে ঘনিষ্ঠভাবে আঁকড়ে আছে এমন কিছু যা নীল ধূসর ধোঁয়ার মতো দেখাচ্ছে। যেমনটি আমরা বলেছি, এটি সম্ভবত 1 ইঞ্চির 8 ভাগ, সম্ভবত শরীর থেকে 6 ইঞ্চি দূরে প্রসারিত। প্রায়শই একজন ব্যক্তি বাহুর দিকে তাকান এবং বাহু ছাড়া আর কিছুই দেখতে পান না। কারণ হতে পারে তারা খুব বেশি চেষ্টা করছে, এর কারণ হতে পারে তারা গাছের কাঠ দেখতে পাচ্ছে না। নিজেকে শান্ত হতে দিন, খুব বেশি চেষ্টা করবেন না, এবং অনুশীলনের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে সত্যিই কিছু একটা আছে। আরেকটি উপায় হলো নিজের উপর অনুশীলন করা। বসুন এবং নিজেকে বেশ আরামদায়ক করে তুলুন। নিজেকে এমনভাবে রাখুন যাতে আপনি অন্য যেকোনো বস্তু থেকে কমপক্ষে 6 ফুট দূরে থাকেন, সেটা চেয়ার, টেবিল, অথবা দেয়ালই হোক। স্থিরভাবে, গভীরভাবে এবং ধীরে ধীরে শ্বাস নিন। আপনার বাহুগুলিকে পূর্ণ দৈর্ঘ্যে প্রসারিত করুন। আপনার আঙুলের ডগাগুলিকে আপনার বৃদ্ধাঙ্গুলির সাথে উপরের দিকে রাখুন যাতে আপনার আঙুলের ডগাগুলি কেবল স্পর্শে থাকে। তারপর, যদি আপনি আপনার আঙুলগুলিকে এমনভাবে ভাগ করেন যে তারা প্রায় 1 ইঞ্চির অষ্টমাংশ, 1 ইঞ্চির 1/4 দূরে থাকে তবে আপনি কিছু দেখতে পাবেন। এটি দেখতে ধূসর কুয়াশার মতো হতে পারে, এটি প্রায় আলোকিত বলে মনে হতে পারে, কিন্তু যখন আপনি এটি দেখতে পান, তখন খুব ধীরে ধীরে আপনার আঙুলগুলিকে আরও দূরে টেনে আনুন, একবারে 1 ইঞ্চির 1/4। আপনি শীঘ্রই দেখতে পাবেন যে সেখানে কিছু আছে। সেই কিছু হলো ইথেরিক। যদি আপনার যোগাযোগ হারিয়ে যায়, অর্থাৎ যদি ক্ষীণ কিছু অদৃশ্য হয়ে যায়, তাহলে আপনার আঙুলের ডগাগুলিকে একসাথে স্পর্শ করুন এবং আবার শুরু করুন। এটি কেবল অনুশীলনের বিষয়। আবারও, এই বিশ্বের মহান সঙ্গীতজ্ঞরা অনুশীলন করেন, এবং অনুশীলন করেন, এবং অনুশীলন করেন। তারা তাদের অনুশীলনের পরে ভালো সঙ্গীত তৈরি করেন। তুমি অধিবিদ্যা বিজ্ঞানে ভালো ফলাফল করতে পারো, কিন্তু আবার তোমার আঙুলের দিকে তাকাও। এক হাত থেকে অন্য হাতের দিকে হালকা কুয়াশা প্রবাহিত হচ্ছে তা মনোযোগ সহকারে লক্ষ্য করো। অনুশীলনের মাধ্যমে তুমি দেখতে পাবে যে এটি বাম হাত থেকে ডান হাতে, অথবা ডান হাত থেকে বাম হাতে প্রবাহিত হচ্ছে, কেবল তোমার লিঙ্গের উপর নয়, বরং তোমার স্বাস্থ্যের অবস্থা এবং সেই সময়ে তুমি কি ভাবছ তার উপর নির্ভর করে। যদি তুমি কোন আগ্রহী ব্যক্তিকে সাহায্য করতে পারো, তাহলে তুমি তোমার হাতের তালু দিয়ে অনুশীলন করতে পারো। তোমার উচিত এই ব্যক্তিকে, যদি সম্ভব হয়, বিপরীত লিঙ্গের সদস্যকে, তোমার দিকে মুখ করে চেয়ারে বসানো। তোমাদের উভয়ের হাত, তোমাদের বাহু, পূর্ণ দৈর্ঘ্যে প্রসারিত করা উচিত। তারপর ধীরে ধীরে তোমার হাতের তালু তোমার বন্ধুর হাতের তালুর কাছে নিয়ে এসো যে হাতের তালু উপরে তুলে বসে আছে। যখন তোমরা প্রায় 2 ইঞ্চি দূরে থাকবে, তখন তুমি এক হাত থেকে অন্য হাতের দিকে ঠান্ডা বা উষ্ণ বাতাস বইতে দেখতে পাবে, তখন হাতের তালুর মাঝখানে অনুভূতি শুরু হয়। এটা নির্ভর করে কোন হাত এবং কোন লিঙ্গের উপর তুমি ঠান্ডা অনুভব করছো কিনা। বাতাস অথবা উষ্ণ বাতাস। যদি তুমি উষ্ণ বাতাস অনুভব করো, তাহলে তোমার হাতকে সামান্য নাড়াও যাতে তোমার হাত সরাসরি আঙ্গুলের সাথে আঙ্গুলের রেখায় না থাকে, বরং একটি কোণে থাকে, এবং তুমি দেখতে পাবে যে তাপের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। অনুশীলনের সাথে সাথে তাপ বৃদ্ধি পায়। যখন তুমি এই পর্যায়ে পৌঁছাবে, যদি তুমি তোমার হাতের তালু এবং অন্য ব্যক্তির হাতের তালুর মধ্যে মনোযোগ সহকারে তাকাও, তাহলে তুমি খুব স্পষ্টভাবে ইথেরিক দেখতে পাবে। এটি সিগারেটের ধোঁয়ার মতো যা শ্বাস নেওয়া হয়নি, অর্থাৎ শ্বাস নেওয়া সিগারেটের ধোঁয়ার নোংরা ধূসর রঙের পরিবর্তে এটি একটি তাজা নীলাভ আভা হবে। আমাদের বারবার বলতে হবে যে ইথেরিক হল দেহের চৌম্বকীয় শক্তির বহিঃপ্রকাশ মাত্র। আমরা একে ভূত বলি কারণ যখন একজন ব্যক্তি সুস্থ অবস্থায় মারা যায় তখন এই ইথেরিক চার্জ কিছু সময়ের জন্য থাকে। এটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নির্বোধ ভূতের মতো ঘুরে বেড়াতে পারে, যা জ্যোতিষ সত্তা থেকে সম্পূর্ণ এবং সম্পূর্ণ আলাদা একটি জিনিস। আমরা পরে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে আপনি হয়তো দেশের পুরনো কবরস্থানের কথা শুনেছেন, যেখানে রাস্তার বাতি ইত্যাদি নেই। অনেকেই বলে যে তারা অন্ধকার রাতে একটি কবরের মাটি থেকে উঠে আসা একটি হালকা নীলাভ লড়াই দেখতে পায় যা কেবল সেই দিনটি তৈরি হয়েছিল। এটি আসলে একটি নতুন মৃতদেহ থেকে ইথেরিক চার্জ বিলীন হয়ে যাচ্ছে।
আপনি বলতে পারেন যে এটি একটি কেটলি থেকে নির্গত তাপের অনুরূপ যা ফুটন্ত অবস্থায় বন্ধ করা হয়েছে। কেটলি ঠান্ডা হওয়ার সাথে সাথে বাইরের দিক থেকে তাপের অনুভূতি স্পষ্টতই কমতে থাকে। একইভাবে একটি দেহ মারা যাওয়ার সাথে সাথে মৃত্যুর আপেক্ষিক পর্যায় রয়েছে, মনে রাখবেন। ইথেরিক বল ক্রমশ কমতে থাকে। ক্লিনিক্যাল জীবন চলে যাওয়ার পরও বেশ কয়েকদিন ধরে আপনার শরীরে ইথেরিক ঝুলে থাকতে পারে, তবে এটি একটি পৃথক পাঠের বিষয় হবে। অনুশীলন, আর অনুশীলন, আর অনুশীলন। তোমার হাতের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, একজন ইচ্ছুক বন্ধুর সাথে এই পরীক্ষাগুলি করে দেখো, কারণ কেবল অনুশীলনের মাধ্যমেই তুমি ইথেরিক দেখতে পাও, এবং যতক্ষণ না তুমি ইথেরিক দেখতে পাও, ততক্ষণ তুমি আভা দেখতে পাবে না, যা অনেক সূক্ষ্ম জিনিস। পাঠ 4। যেমনটি আমরা পূর্ববর্তী পাঠে দেখেছি, দেহটি ইথেরিক দ্বারা বেষ্টিত যা সেই দেহের প্রতিটি অংশকে ঘিরে রেখেছে। কিন্তু ইথেরিকের বাইরে বিস্তৃত হল আভা। এটি কিছু উপায়ে ইথেরিকের সাথে সাদৃশ্যপূর্ণ কারণ এটি চৌম্বকীয় বৈদ্যুতিক উৎস থেকে এসেছে, কিন্তু এখানেই মিল শেষ হয়। কেউ বলতে পারে যে আভা অতি আত্মার রং দেখায়। এটি দেখায় যে একজন ব্যক্তি আধ্যাত্মিক না দৈহিক। এটি দেখায় যে একজন ব্যক্তির স্বাস্থ্য ভালো, না স্বাস্থ্য খারাপ, না আসলে তিনি অসুস্থ। সবকিছুই আভাতে প্রতিফলিত হয়। এটি অতি আত্মার সূচক, অথবা যদি আপনি চান, আত্মার। অবশ্যই অতি আত্মা এবং আত্মা একই জিনিস। এই আভায় আমরা অসুস্থতা ও স্বাস্থ্য, হতাশা ও সাফল্য, ভালোবাসা ও ঘৃণা দেখতে পাই। সম্ভবত ভাগ্যের ব্যাপার যে বর্তমানে খুব বেশি মানুষ আভা দেখতে পান না, কারণ আজকাল মনে হয় যে এর সুবিধা নেওয়া, শ্রেষ্ঠত্ব অর্জন করা একটি সাধারণ ব্যাপার, এবং আভা প্রতিটি চিন্তাকে যেমনটি করা উচিত তেমনভাবে প্রকাশ করে, যেমনটি এটি অতি আত্মার রং এবং কম্পনগুলিকে প্রতিফলিত করে। এটি একটি সত্য যে যখন একজন ব্যক্তি মারাত্মকভাবে অসুস্থ হন তখন আভা ম্লান হতে শুরু করে এবং কিছু ক্ষেত্রে আভা আসলে একজন ব্যক্তির মৃত্যুর আগে ম্লান হয়ে যায়। যদি কোনো ব্যক্তির দীর্ঘ অসুস্থতা থাকে তবে মৃত্যুর আগে আভা আসলে ম্লান হয়ে যায়, কেবল ইথেরিক থাকে। অন্যদিকে যে ব্যক্তি সুস্থ থাকাকালীন দুর্ঘটনাক্রমে মারা যায় তার মৃত্যু পর্যন্ত এবং পরে কিছু মুহূর্তের জন্য আভা থাকে। মৃত্যু সম্পর্কে কিছু মন্তব্য এখানে অন্তর্ভুক্ত করা ঠিক হবে, কারণ মৃত্যু বিদ্যুৎ বন্ধ করা বা বালতি খালি করার মতো নয়। মৃত্যু একটি দীর্ঘস্থায়ী ব্যাপার। একজন ব্যক্তি যেভাবেই মারা যান না কেন, একজন ব্যক্তির শিরচ্ছেদ করা হলেও মৃত্যু তাকে শেষ করে না। কিছুক্ষণ পরে রেখে দিন। আমরা যেমন দেখেছি, মস্তিষ্ক হল একটি স্টোরেজ কোষ যা বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করে। রক্ত রাসায়নিক, আর্দ্রতা এবং ধাতব আকরিক সরবরাহ করে এবং অনিবার্যভাবে এই উপাদানগুলি মস্তিষ্কের টিস্যুতে জমা হয়। এইভাবে মস্তিষ্ক ক্লিনিক্যাল মৃত্যুর পরেও 3 থেকে 5 মিনিট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে। কিছু লোক বলে যে এই বা সেই ধরনের মৃত্যুদণ্ড তাৎক্ষণিক, কিন্তু অবশ্যই এটি হাস্যকর। যেমনটি আমরা বলেছি, এমনকি যদি মাথাটি শরীর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়, তবুও মস্তিষ্ক 3 থেকে 5 মিনিটের জন্য কাজ করতে পারে। ফরাসি বিপ্লবের সময় এমন একটি ঘটনা ঘটেছে যা প্রত্যক্ষ করা হয়েছিল এবং সাবধানতার সাথে বর্ণনা করা হয়েছিল। একজন তথাকথিত বিশ্বাসঘাতকের শিরচ্ছেদ করা হয়েছিল এবং জল্লাদ নিচে হাত বাড়িয়ে চুল ধরে মাথা উঁচু করে বলতে লাগল, এটি একজন বিশ্বাসঘাতকের মাথা। সেই সময়ে ফাঁসি কার্যকর করার সময় দর্শকদের মধ্যে থাকা লোকেরা জনসাধারণের কাছে এবং একটি সরকারি ছুটির দিনও ছিল। ঠোঁটে শব্দহীন শব্দ তৈরি হলে এটি মিথ্যা বলে ভীত হয়ে পড়েছিল। ফরাসি সরকারের রেকর্ডে এটি আসলে দেখা যায়। যে কোনো ডাক্তার বা সার্জন আপনাকে বলবেন যে রক্ত সরবরাহ ব্যাহত হলে 3 মিনিট পরে মস্তিষ্ক ব্যাহত হয়। সেই কারণেই যদি কোনো হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তবে আবার রক্ত প্রবাহ শুরু করার জন্য এত উন্মত্ত প্রচেষ্টা করা হয়। আমরা এখানে দেখানোর জন্য বিচ্যুতি করেছি যে মৃত্যু তাৎক্ষণিক নয়, বা আভামলানও নয়। যাই হোক, করোনার এবং রোগ বিশেষজ্ঞদের কাছে এটি একটি চিকিৎসাগত সত্য যে শরীর বিভিন্ন হারে মারা যায়, মস্তিষ্ক মারা যায়, এবং তারপর অঙ্গগুলি একে একে মারা যায়। শেষ মারা যাওয়াদের মধ্যে চুল এবং নখের সংখ্যা সবচেয়ে বেশি। যেহেতু দেহ তাৎক্ষণিকভাবে মারা যায় না, তাই আভাটির চিহ্নগুলি থেকে যেতে পারে। সুতরাং একজন অলোকদৃষ্টিসম্পন্ন ব্যক্তি মৃত ব্যক্তির আভাতে দেখতে পান যে কেন সেই ব্যক্তি মারা গেছেন। ইথেরিক আভা থেকে ভিন্ন প্রকৃতির, এবং ইথেরিক কিছু সময়ের জন্য একটি বিচ্ছিন্ন ভূত হিসাবে চলতে পারে, বিশেষ করে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে সহিংসভাবে মারা যায়। একজন সুস্থ ব্যক্তি যিনি সহিংস পরিণতির মুখোমুখি হন তার ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করা,
থাকে এবং তাই ইথেরিক পূর্ণ শক্তিতে থাকে। শরীরের মৃত্যুর সাথে সাথে ইথেরিক বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভেসে চলে যায়। চৌম্বকীয় আকর্ষণের মাধ্যমে এটি নিঃসন্দেহে তার পূর্বের আস্তানাগুলিতে যাবে, এবং যদি একজন অলোকদৃষ্টিসম্পন্ন ব্যক্তি অত্যন্ত উত্তেজিত হয়, অর্থাৎ তার কম্পন বৃদ্ধি পেয়েছে, তখন সেই ব্যক্তি ইথেরিক দেখতে পাবে এবং চিৎকার করে বলবে, ওহ, অমুকের ভূত। তুলনামূলকভাবে অপরিশোধিত ইথেরিকের তুলনায় আভা অনেক সূক্ষ্ম উপাদান দিয়ে তৈরি। বস্তুত, ইথেরিকের জন্য আভা ততটাই সূক্ষ্ম যতটা ইথেরিক ভৌত দেহের জন্য। ইথেরিক শরীরের উপর দিয়ে প্রবাহিত হয়, যেন এটি একটি সম্পূর্ণ আবরণের মতো শরীরের আকৃতি অনুসরণ করে, কিন্তু আভা শরীরের চারপাশে একটি ডিম্বাকৃতির খোলস তৈরি করে। চিত্র 4। উদাহরণস্বরূপ, এটি 7 ফুট বা তার বেশি লম্বা এবং এর প্রশস্ত অংশে প্রায় 4 ফুট প্রস্থের হতে পারে। এটি এমনভাবে সরু হয়ে যায় যে ডিমের সরু প্রান্তটি নিচে থাকে, অর্থাৎ যেখানে পা থাকে। আভা শরীরের বিভিন্ন কেন্দ্র থেকে শরীরের অন্যান্য কেন্দ্রে উজ্জ্বল রঙের বিকিরণ নিয়ে গঠিত। প্রাচীন চীনারা বলতো যে একটি ছবি 1000 শব্দের সমান। তাই কয়েক হাজার শব্দ বাঁচাতে আমরা এই পাঠে এখানে একজন ব্যক্তির পূর্ণ মুখ এবং পাশের দৃশ্যের একটি স্কেচ সন্নিবেশ করব, এবং এই স্কেচগুলিতে আমরা বিভিন্ন কেন্দ্রে এবং সেখান থেকে আভাটির বলের রেখা এবং ডিম্বাকৃতির সাধারণ রূপরেখা নির্দেশ করব। আমাদের এটাও স্পষ্ট করে বলতে হবে যে আপাতত যদি তুমি দেখতে না পাও, তবুও আভা সত্যিই বিদ্যমান। তুমি বুঝতে পারবে যে তুমি যে বাতাসে শ্বাস নিচ্ছ তা দেখতে পাও না, এবং মাছ যে জলে সাঁতার কাটে তা দেখতে পারে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। তাহলে আভা আসলেই একটি প্রাণশক্তি। যদিও বেশিরভাগ অপ্রশিক্ষিত মানুষ এটি দেখতে পায় না, তবুও এটি বিদ্যমান। বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে একটি আভা দেখা সম্ভব। উদাহরণস্বরূপ, বিভিন্ন ধরনের চশমা রয়েছে যা চোখের উপর ব্যবহার করা যেতে পারে, তবে এই বিষয়ে আমরা যে সমস্ত তথ্য সংগ্রহ করতে পেরেছি তা ইঙ্গিত দেয় যে এই চশমাগুলি দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত ক্ষতিকারক। এগুলি চোখ পরীক্ষা করে, এগুলি চোখকে অস্বাভাবিকভাবে কাজ করতে বাধ্য করে, এবং আমরা এক মুহূর্তের জন্য আভা দেখতে সক্ষম করার জন্য গগলস সুপারিশ করতে পারি না, না এমন বিভিন্ন পর্দা যা দুটি কাচের শীট দিয়ে তৈরি, যার মধ্যে একটি জলরোধী স্থান রয়েছে যার মধ্যে একটি বিশেষ এবং সাধারণত অত্যন্ত ব্যয়বহুল রঞ্জক পদার্থ দিয়ে পূর্ণ হয়। আমরা কেবল আপনাকে অনুশীলন এবং অনুশীলন করার পরামর্শ দিতে পারি, এবং তারপরে সামান্য বিশ্বাস এবং সামান্য সাহায্যের মাধ্যমে আপনি দেখতে সক্ষম হবেন। আভা দেখার সবচেয়ে বড় অসুবিধা হল যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না যে তারা এটি দেখতে পাচ্ছে। আমরা যেমন বলেছি, আভা বিভিন্ন রঙের হয়, কিন্তু আমরা উল্লেখ করব যে আমরা যাকে রং বলি তা কেবল বর্ণালীর একটি বিশেষ অংশ। অন্য কথায়, যদিও আমরা রং শব্দটি ব্যবহার করি, আমরা সেই তরঙ্গের ফ্রিকোয়েন্সি উদ্ধৃত করতে পারি যাকে আমরা লাল বা নীল বলি। যাই হোক, লাল হল সবচেয়ে সহজ রঙগুলির মধ্যে একটি। নীল রং এত সহজ নয়। কিছু লোক আছে যারা নীল দেখতে পারে না, আবার কিছু লোক আছে যারা লাল দেখতে পারে না। যাই হোক, যদি আপনি এমন একজন ব্যক্তির উপস্থিতিতে থাকেন যিনি আভা দেখতে পান, তবে সাবধান থাকুন যে এমন কিছু বলবেন না যা মিথ্যা, কারণ আপনি যদি মিথ্যা বলেন তবে আভা দ্রষ্টা আপনাকে বিশ্বাসঘাতকতা করবে। সাধারণত একজন ব্যক্তির একটি প্রভা থাকে যা নীল বা হলুদ রঙের হয়। যদি একটি মিথ্যা বলা হয়, তাহলে একটি সবুজ হলুদ বলয় ভেদ করে বেরিয়ে আসে। এটি ব্যাখ্যা করা একটি কঠিন রং, কিন্তু একবার দেখা গেলে রংটি কখনো ভোলা যায় না। তাই মিথ্যা বলা মানে হল আভাটির শীর্ষে অবস্থিত বলয়ের মধ্য দিয়ে প্রবাহিত সবুজ হলুদ আলোর দ্বারা তাৎক্ষণিকভাবে নিজেকে বিশ্বাসঘাতকতা করা। বলা যেতে পারে যে আভা মূলত চোখ পর্যন্ত বিস্তৃত, এবং তারপর আপনি হলুদ বা নীল রঙের একটি উজ্জ্বল স্তর পাবেন যা হল বলয় বা নিম্বাস। তারপর আভাটির একেবারে উপরের অংশে আপনি এক ধরনের আলোর ঝর্ণা পাবেন যা পূর্বে দ্য ফ্লাওয়ারিং লোটাস নামে পরিচিত, কারণ এটি আসলে এরকম দেখতে। এটি রঙের আদান প্রদান এবং কল্পনাপ্রবণদের কাছে এটি অপ্রতিরোধ্যভাবে 7 পাপড়ি বিশিষ্ট পদ্মের উন্মোচনের কথা মনে করিয়ে দেয়। যার আধ্যাত্মিকতা যত বেশি, তার নিম্বাস বা বলয় তত বেশি গেরুয়া হলুদ। যদি কোনো ব্যক্তির সন্দেহজনক চিন্তাভাবনা থাকে, তাহলে তার আভাটির সেই নির্দিষ্ট অংশটি একটি অপ্রীতিকর কাদামাটি বাদামি রং ধারণ করে, যা পিত্তের রঙের হলুদ সবুজ রঙের ঝালর দ্বারা আবৃত থাকে যা মিথ্যার ইঙ্গিত দেয়। আমরা বিশ্বাস করি যে আপাতদৃষ্টিতে যতটা আভা দেখা যায় তার চেয়ে বেশি মানুষ আভা দেখতে পায়। আমরা বিশ্বাস করি যে
অনেকেই আভা দেখতে পান বা অনুভব করেন কিন্তু তারা জানেন না যে তারা কি দেখছেন। একজন ব্যক্তির পক্ষে এটা বলা খুবই সাধারণ যে তার এই বা ওই রঙের পোশাক থাকতে হবে, তিনি অমুক অমুক রং পরতে পারেন না, কারণ সহজাতভাবেই তিনি মনে করেন যে এটি তার আভাটির সাথে সাংঘর্ষিক হবে। আপনি হয়তো এমন একজন ব্যক্তিকে লক্ষ্য করেছেন যিনি এমন পোশাক পরেন যা আপনার নিজের অনুমান অনুসারে একেবারেই অসম্ভব। আপনি হয়তো আভা দেখতে পারবেন না, কিন্তু আপনি সম্ভবত আপনার অনুপযুক্ত পোশাক পরা বন্ধুর চেয়ে বেশি উপলব্ধিশীল, তিনি বুঝতে পারবেন যে এই ধরনের পোশাক রঙগুলি তার আভাটির সাথে সম্পূর্ণরূপে সংঘর্ষিত হয়। তাই অনেকেই মানুষের আভা অনুভব করে অথবা সচেতন হয়, কিন্তু যেহেতু ছোটবেলা থেকেই তাদের শেখানো হয়েছে যে এটি দেখা বাজে কথা, অথবা এটি দেখা অর্থহীন, তাই তারা নিজেদেরকে সম্মোহিত করে বিশ্বাস করে যে তারা সম্ভবত এমন কিছু দেখতে পাবে না। এটাও সত্য যে নির্দিষ্ট রঙের পোশাক পরার মাধ্যমে কেউ নিজের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। যদি তুমি এমন রং পরো যা তোমার আভায় সাংঘর্ষিক, তাহলে নিঃসন্দেহে তুমি অসুস্থ থাকবে অথবা আত্মসচেতন থাকবে, এমনকি যতক্ষণ না তুমি সেই অনুপযুক্ত রংটি ত্যাগ করো ততক্ষণ পর্যন্ত তুমি অসুস্থ থাকতে পারো। তুমি হয়তো দেখতে পাবে যে ঘরের একটি নির্দিষ্ট রং তোমাকে বিরক্ত করে বা প্রশান্ত করে। সর্বোপরি, রঙগুলি কম্পনের বিভিন্ন নাম। লাল হলো একটি কম্পন, সবুজ হলো আরেকটি কম্পন, এবং কালো হলো আরেকটি। ঠিক যেমন আমরা শব্দ বলি, সেই কম্পন সংঘর্ষ করতে পারে এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তেমনি শব্দহীন কম্পনও সংঘর্ষ করতে পারে এবং আধ্যাত্মিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে।